নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও এখন ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম অ্যাডভেঞ্চার। লেখক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ছি। সদ্য ম্যাট্রিক দিয়েছি। এক্সামিনে এসে লিখতে দিয়েছিল দেশ ভ্রমণের উপকারিতা। এক রাশ কাগজ ভর্তি করে লিখে এসেছি যে দেশ ভ্রমণের মতো এমন ব্যাপার আর নেই। দেশের কষ্ট, দশের কষ্ট সব এই এক দেশ ভ্রমণেই দূর করা যেতে পারে। যে দেশ ভ্রমণ না করে সে মানুষই নয়। আর যে ভ্রমণ করে বেড়ায়, ঘরের ধারে ভুলেও আসে না, তার মতো মহাপুরুষ আর ত্রিজগতে নেই। অর্থাৎ ঘর বাড়ি, মা বাপের স্নেহ আদর এসব না হলেও মানুষের বাঁচা আটকায় না। কিন্তু দেশ ভ্রমণ না করতে পারলে মানুষ বাঁচতে পারে না। দেশ ভ্রমণের দ্বারা দুর্ভিক্ষ, অন্নকষ্ট, মহামারী, ম্যালেরিয়া এইসব দূর হয়। অতএব সকলে ঘর ছাড়ো, দেশ ভ্রমণ করো ইত্যাদি। জানি না এক্সামিনার মশাই কত নম্বর দেবেন আমার সেই এসে পড়ে। তবে এক্সামিনের পর আমাদের মস্ত দলটি সংকল্প করে ফেললে যে এবার একবার দেশ ভ্রমণে বার হওয়া যাক। কেননা দেশ ভ্রমণ না করলে আমরা মানুষ হতে পারবো না। বাড়িতে হাঙ্গামা বাঁধিয়ে অনুমতি আর পয়সা আদায় হলো। তখন সকলে পরামর্শ করে একদিন হাবড়ায় রেলে চড়ে পল্লীগ্রাম দর্শনে বেরিয়ে পড়া গেল। আগ্রা, দিল্লি যাবার মতন অত পয়সা পাবো কোথায়? কাজেই মোল্লার দর মসজিদ পর্যন্ত, অর্থাৎ যাবার জায়গা হলো শিয়াখালা। হাবড়া শিয়াখালার যে লাইন আছে, মার্টিন কোম্পানির সেই রেলে চড়ে সন্ধ্যার পূর্বে আমরা যাত্রা করলুম। নেওগির মামার বাড়ি শিয়াখালায়। সে হলো আমাদের গাইড। তার মামারা পশ্চিমে থাকেন। দেশের বাড়ি খালিই পড়ে আছে। সেখানে ভারী ফুর্তি করে স্বাধীনভাবে থাকা যাবে। সকলের মনে উৎসাহ আর ধরে না। আশু ঘোষ একটা বক্স হারমোনিয়াম জোগাড় করেছিল। সে মস্ত গাইয়ে। তারপর পালিত চলল একটা ছিপ নিয়ে। শোয়াখালার পুকুরে মাছ সে আর রাখবে না, তার প্রতিজ্ঞা। ট্রেন ছাড়ল। এর বাড়ির খিড়কি দিয়ে ওর বাগান ঘুরে, খানা ডোবার উপর পুল পার হয়ে, মেটে পথ ধরে, আম কাঁঠালের বনের মাঝ দিয়ে ট্রেন চলল। কিন্তু ঝাঁকানি যা দিয়ে চলল তা চিরকাল মনে থাকবে। আমরা দোলা পেয়ে কে কার ঘাড়ে গড়িয়ে পড়ি। তার মধ্যে আশু বাজনা নিয়ে মহা কসরত শুরু করে দিলে। ফাগুনে এ দোদুল দোলা দুলিয়ে দে দুলিয়ে দে। প্রাণ যায় আর কি। একে তো গরমের ভীষণ তাত, তাই ওই আওয়াজ। আর এ কি ফাগুনের দোল, চৈত্রের দোল বটে। ধুলো আর কয়লার গুঁড়ো মেখে তেষ্টায় ছাতি ফাটিয়ে শিয়াখালায় এসে নামলুম। তখন সন্ধ্যা হয়ে এসছে। এতক্ষণ অবধি নেওগি প্রচণ্ড উৎসাহে মামার বাড়ির নানান গল্প করছিল। স্টেশনে এসে দেখি তার চোখ একেবারে মিনমিন করছে, কাঁচের পুতুলের মতন। আমরা বললুম, কোথায় হে তোমার মামার বাড়ি? নেওগি ঢোক গিলে বললে, সে কি স্টেশনের পাশেই নাকি? চলো। পথে নেমে নেওগি তাকে একে প্রশ্ন করে বাড়িটা কোন দিকে। সকলে বললে, মামার বাড়ির পথ জানো না? নেওগি বলল, বারে
সেই কবে এসেছিলুম ছোট মামার বিয়ের সময়, তাও স্টেশন থেকে পালকি করে গিয়েছিলুম, সে কি চিনতে পারি এখন? তার কথাই আমরা মুচড়ে গেলুম, কিন্তু সে ক্ষণিকের জন্য। মুচড়ে পড়লেও চলবে না কেন? আমরা তো অ্যাডভেঞ্চারে বেরিয়েছি না, তরুণের দল। না জানি ভয়, না জানি মোরা শঙ্কা, মরুর বুকে হাস্য মুখে বাজিয়ে যাব ডঙ্কা। হাসি গল্পে পল্লীর পথ সচকিত করে আমরা চললুম কোন অজানা কলের মুখে, তা না জানি না। দিকে দিকে অন্ধকার নেমে আসছিল। সামনে গাছপালাগুলো যেন প্রকাণ্ড দৈত্যের মতো দাঁড়িয়ে আছে মনে হচ্ছিল। আমাদের দলের মোটকু, তার ছিল ভূতের ভয়। কথাটা আমরা জানতুম। সে শুধু কথা বন্ধ করে মাঝে মাঝে আমাদের হাত চেপে ধরছিল। শহরে থেকে আমরা ভাবতুম পাড়াগা কি সোনার দেশই না হবে। গাছের ছায়ায় ছায়া করা সোজা পথ চলে গেছে গ্রামের বুক ধরে। গাছে গাছে দোয়েল শ্যামা নহবত বসিয়ে দিয়েছে। পথের পাশে হাঁড়ি কলসির দোকান, কোথাও বা খোলা মাঠ, তার একটি সীমায় কাপড়ের বোনা পাড়ের মতো গ্রামের শির ছবির আঁকা। এসে দেখলুম সেটা কবিদের কল্পনা শুধু। এ যে আঁধার ভরা এবড়ো খেবড়ো পথ, ধুলোয় ভরা, কোথায় দোকান, কোথায় বা খোলা মাঠ, পচা ডোবার পাঁকের গন্ধ, মাঝে মাঝে সন্ধ্যার সেই রোদ পোড়া ঝলসানি হাওয়ায় ভেসে এসে প্রাণটাকে অতিষ্ঠ করে তুললে। কোনো মতে নিশানদারি করে নিয়োগীর মামার বাড়ি এসে পৌঁছানো গেল। বাড়ির পাশে একটা পুকুর, সামনে মস্ত চাপা গাছ, সদরে বড় বড় গুল বসানো প্রকাণ্ড কপাট ভেজানো ছিল। ঠেলা দিয়ে ভেতরে ঢুকলুম। এক রাস অন্ধকার, অমনি চোখের সামনে জমাট বেঁধে উঠল। মনে হলো অন্ধকারের মস্ত সভা বসেছিল এক সদর কপাটের আড়ালে। সেখানে যত মিশকালো অন্ধকার জমাট বেঁধে কি ষড়যন্ত্র পাকাচ্ছিল। আমাদের দুমকা হাসির ঝটকায় সাড়া পেয়ে তারা একেবারে চমকে স্থির হয়ে তারপর কোথায় যেন উবে গেল। একটু হতবম্ব হয়ে দাঁড়িয়ে পড়লুম। এ বাড়িতে এই রাত্রে এসে ভালো কাজ করিনি দেখছি। নেওগি মহা অপ্রতিভ। মোমবাতি আর দেশলাই ছিল সঙ্গে, জ্বালালুম। আলো ফুটলে দেখি সামনে এক মস্ত আটচালা। নেওগি বললে, দাও তো হে একবার বাতিটা। মালি বাড়ির পাশেই থাকে বলে সে কারোর জবাবে অপেক্ষা না করে বাতি নিয়েই ঝড়ের মতো সাঁ করে অন্তর্হিত হয়ে গেল। আমরা হতবম্ব। মোটকু তো একেবারে কাঁদো কাঁদো হয়ে বলে উঠল, নেওগি ওর মালি দিয়ে আমায় স্টেশন পৌঁছে দিক, আমার এখানে থাকা হবে না। শেষে কি চোর ডাকাত এসে খুন করে রেখে যাবে? নরেন বললে, চোর ডাকাতে না ভূতে? মোটকু প্রায় ক্ষেপে উঠে বলল, না যাও, সত্যি বলছি ওসব চালাকি ভালো লাগে না। কি যে বলো, অজানা জায়গা, ওসব নিয়ে তামাশা ভালো নয়। নেওগি ফিরে এলো, এসে বললে, মালি ঘরে নেই। মামাদের যে গোমস্তা আছে তার বাড়িতে রক্ষাকালী পুজো, লোক খাওয়ানো আছে, সেখানেই গেছে। আমরা বললুম, বেশ, আমাদের প্রাণ রক্ষার তাহলে উপায়। খিদে যা পেয়েছে। নেওগি বলল, দেখোই না সব ঠিক আছে। ওই আটচালার ওধারে ভেতর বাড়ি, সেখানে রান্নাঘর যা আছে, ইয়া আমাদের স্কুলের হলের চেয়েও বড়। আমরা বললাম, আরে রান্নাঘর তো আর খাবো না, মস্ত ঘর হলো তা কি হলো, খাবারের জোগাড় চাই তো। নিয়োগী বললে, এখনই জোগাড় করছি।
নরেন মোটকুকে বলল, শুনছ, রক্ষাকালী পুজো, তিথিটা তাহলে কি হলো? মোটকু বললে, যাও, ওসব ইয়ার্কি ভালো লাগে না, আমি এক্ষুনি চলে যাব। তোমাদের দিন দেখা নেই, কিছু নেই, এই অমাবস্যায় বেরোনো। আমরা অমনি হো হো করে হেসে উঠলুম। বেচারির কথা আর শেষ হলো না। আমাদের কাছে বাতি ছিল কতজন, তারই 4-5টা জেলে ঘুরে দেখি আটচালায় মেঝে একখানা ছেঁড়া ধুলোমাখা জাজিম পাতা আছে। তার স্ত্রী দেখলে মনে হয় নেওগির মামার বহু প্রাচীন পূর্বপুরুষ যখন নবাব আলীবর্দীর আমলে এখানে বাস করতে আসেন, তখন সেটা রাজমহল থেকে বুঝি সঙ্গে এনেছিলেন। কুছ পরোয়া নেই, তাতেই গা ঢেলে সব বসে পড়লুম। আশু বসতে পেয়ে হারমোনিয়ামের বাক্স খুলে বাজনা শুরু করে দিলে। মোটকুর পানে চেয়ে দেখি তার মুখ একেবারে শুকিয়ে আমসি হয়ে গেছে। নেওগি এরই মধ্যে ঘুরে এসে বললে, গোমস্তা বাড়ি খবর গেছে, আমরা এসেছি। নেপেন বললে, আমাদের সঙ্গে কলা, কেক আর পাউরুটি আছে তো, এখনকার মতো তারই সদ্ব্যবহার করা যাক। এসো। জল? তাই তো, তেষ্টায় তো গলা শুকিয়ে কাঠ। নেওগি আবার বলেছিল, জল, জল খাবে কি, সেখানে খালি ডাব, যত চাও খেও। সে ডাব তো দেখছি এখন গাছের মাথায়, জলও কোনো পাক ভরা পুকুরে। উপায়? ভাবনায় পেটের খিদে পেটেই রয়ে গেল। আমি বললুম, জল না খেলে ওই পাউরুটি খাওয়া, আর যে পারে পারুক, আমার তো গলা দিয়ে নামবে না। নেওগির আবার অন্তর্ধান। খানিক পরে সে ফিরল, দেখি তার সঙ্গে একজন লোক। নেওগি বললে, উঠে পড়ো হে, ওদের পুজো বাড়িতে গিয়ে খেতে হবে সব, আমাদের নিয়ে যাবার জন্য লোক এসেছে। আমরা যেন প্রাণ পেলুম, বলে উঠলুম, উই আর রেডি। জিনিসপত্রগুলো একটা ঘরে রেখে আমরা ধুলো পায়েই যাত্রা করলুম। সেখানে মুখ হাত পা ধুয়ে আহার আদির শেষ হলো যখন, তখন রিস্ট ওয়াচে দেখি 12টা বেজে 37 মিনিট হয়েছে। এবার ফিরে নিদ্রা দিতে হবে, সারাদিন যা টালমাটালি হলো। পুজো বাড়ির চৌকাঠ পেরিয়ে পথে খানিকটা এসে দেখি আর এগোই কার সাধ্য। ভীষণ অন্ধকার, যেন জ্বালা জ্বালা কালি ঢেলে কে আকাশ থেকে পৃথিবীর ফাঁকটুকুকে বুজিয়ে কালো করে দিয়েছে। এগুতে গেলে খানায় পড়ি আর কি। মোটকু বলে উঠল, যে যাবে যাক, আমায় ওই পুজো বাড়ির রোয়াকে বলে কয়ে একটু জায়গা করিয়ে দাও ভাই। নেওগি বললে, পাগল আর কি, তাও কখনো হয়? তারপর সে বলল, দাঁড়াও, আমি আলো আনি। নরেন বললে, দাঁড়াবো কি, এখানে দাঁড়ালে সাপে এমনি ছোবল দেবে। এই তো তাদের বেরোবার সময়, চৈত্রী মাসে অন্ধকারে রাত্রে তাদের মেলা বসে। মোটকু বললে, রাত্রে নাম করছিস, লতা বলতে হয় জানিস নে নাকি? না ভাই নেওগি, আমি আজ এই পুজো বাড়িতেই থাকবো, বলে কয়ে আমার শোবার ব্যবস্থা করে দাও। নরেনের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না। নেওগি কী করে, বেচারি আবার সে পুজো বাড়িতে গেল। আর আধা ঘন্টা পরে প্রকাণ্ড একটা মশাল জেলে নিয়ে এলো। সেই মশালের আলোয় আমরা ডেরায় ফিরে এলুম। তারপর সেই আটচালায় গড়গড়া কোর সব দিয়ে সব শুয়ে পড়লুম। শুধু নরেন বসে রইল। আমরা বললুম, শোন আরে। নরেন বললে, আমায় ভাই এক ফোঁটা নক্স ভূমিকা দেবে, দে তো, আমার পেটটা ভারী কামড়াচ্ছে। সঙ্গে হোমিওপ্যাথি ওষুধও ছিল, নরেনের বাতি। সে বললে, যদি যাচ্ছি শহরের বাইরে তো 2-4টে ওষুধ নেওয়া যাক, ফস করে যদি কারোর পেটের অসুখ হলো,
কি জ্বর হলো, কি মাথায় ধরা হলো, কাজে লাগবে। তাই সে কটা হোমিওপ্যাথির শিশি, কুইনাইনের পিল আর অ্যাসপিরিন আর স্মেলিং সল্ট নিয়ে এসেছিল। শোবামাত্রই আমাদের ঘুম এলো। ঘুমের অপরাধ কি, কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ নরেনের বিষম ঠেলায় ঘুম ভেঙে গেল। মোটকু সেই ঠেলায় এমন বিশ্রী চিৎকার করে উঠল যে আমার মনে হলো একটা সর্বনাশ হয়ে গেছে। হয়তো কোথাও থেকে একটা বাঘ এসে কাকেও টেনে নিয়ে গেছে, না হয়তো বাড়িটায় ডাকাত পড়ে কারো মাথা ফাটিয়ে নিচ্ছে। ধড়মড়িয়ে উঠে পড়ল। ব্যাপার কি? নরেন বলল, এই দেখো, বলেই সে জাজিমের একটা কোণ তুলে ধরলে। দেখি মস্ত একটা গর্ত, খুঁটির মাপের চওড়া। আমরা বললুম, এই দেখে কি হবে? নরেন বলল, সরে পড়ো এখান থেকে, বুঝছো না, সাপের গর্ত এটা। মোটকু বললে, আবার ওই কথা? না ভাই নরেন, যদি যেখানে এখানে থাকে তাহলে আমি কখনোই থাকবো না। যদি যত বলছি রাত্রে নাম করতে নেই, নাম করতে নেই, লতা বলতে হয়, ততই খালি ওই নামই করছে। খানিকটা তর্ক তুলে ফল হলো এই যে, সে রাত্রে আটচালায় শোয়া হলো না। বাড়ির বাইরে রোয়াকে গিয়ে সব গা গড়িয়ে দিলুম। পরের দিন ভোর হলে মোটকুকে ধরে রাখা গেল না। সে সকলের উপরোধ মানা তুচ্ছ করে কলকাতায় চলে গেল। আমরা থেকে গেলুম। পাড়াগাটা দেখব না, রাত্রে ঘুম হয়নি। না হোক গে, সকালের হাওয়াটুকু ভারী মিঠে লাগছিল। নেওগির মামার পুকুরটি চমৎকার। তার পরিষ্কার জল দেখে নাইবার বাসনা প্রবল হয়ে উঠল। পালিত বলল, পুকুরে মাছ আছে অনেক, ঘাই দিচ্ছে দেখছো না, ধরতেই হবে। তাছাড়া খাবার উপদ্রব ছিল না। পুজো বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছিল। খেয়ে সারাদিন টোটো করে ঘুরে গ্রামখানি দেখা গেল। আমাদের চোখে সবই বেশ লাগছিল। বড় বড় বাগান, আমের গাছ, কাঁচা আম বেশ বেড়েই উঠেছে। পাখির ডাক, নিরিবিলি ঘুমন্ত ভাব, ঘোমটা ঢাকা মেয়েদের কলসি কাঁখে জল আনতে যাওয়া, লোকজনের ছুটোছুটি নেই, শান্ত কেমন সব। আমাদের মনে ভারী মিঠা সুর বেজে উঠল চারিধারে। সন্ধ্যার ঠিক আগে পুজো বাড়ির ভাসান। ঠাকুরের সঙ্গে আর একবার সারা গা ঘুরে বিসর্জন সারা হলো। নেওগি বলে দিলে, আজ রাত্রে আর খেতে যাব না, যে অন্ধকার পথ, খাবার পাঠিয়ে দেবেন। তাই হলো। খেয়ে আমরা সে রাত্রে দোতলার দক্ষিণের দালানে বড় একটা বিছানা পেতে মজলিসে বসিয়ে দিলুম। অনেক রাত্রি অবধি গান বাজনা চলল। তারপর ঘুমে চোখ ঢুলে এসে গড়া গড়া শুয়ে পড়লুম। ঘুমে সকলে আচ্ছন্ন। এমন সময় একটা কাণ্ড বাঁধল। নরেন ঠেলা দিয়ে ডাকলে, ওরে ন্যাড়া, শিগগিরই ওঠ। আমি ধড়মড়িয়ে উঠে জিজ্ঞাসা করলুম, কি, সাপ বেরিয়েছে নাকি? নরেন কাঁচুমাচু বলে বলল, না। দালানের দুকোণে দুটো বাতি জ্বলছিল। তারই আলোয় দেখি তার মুখের রং একদম সাদা ফ্যাকাশে। আমি বললুম, সাপ নয় তবে কি? খুব চাপা গলায় ভয়ে ভয়ে নরেন বলল, ওই শোনো। কান পেতে শুনলুম। পাশের তালাবন্ধ ঘরে ছোট ছেলের গোঙানির মতো একটা শব্দ। তারপর সব চুপচাপ। তারপরই ভয়ানক একটা দাপাদাপি, যেন খুব মারামারি চলেছে। আর দৌড় জানলায় কে লাঠি ঠুকছে। গা ছমছম করতে লাগলো। দলের সকলকে ব্যাপারখানা বলা হলো। অত বড় সাহসী যে নেওগি, সে তো একেবারে আমাদের দু তিনজনকে জড়িয়ে ধরলে। সকলে চুপ, কারোর মুখে কথা নেই। আর আমার বুকের মধ্যে, উফ, সে যেন দুম দুম মুগুরের ঘা পড়ছে, এমনি প্রচণ্ড শব্দ। মনে হচ্ছিল প্রাণটা বুঝি এখনই থেতো চুরমার হয়ে ছিটকে বেরিয়ে আসবে। আশু বললে, দেখো, ওদের বাড়িতে একটা লোক বলছিল
রাত্রে আপনারা ও বাড়িতে থাকবেন না, ও বাড়িতে ভয় আছে। শুনে আমি তখন হেসেছিলুম। এখন দেখছি তার কথা শোনা উচিত ছিল। পালিত বললে, আমাদের তখন বললি না কেন? কিন্তু তখন আর বলে ফল কি? খুব ঝটপট আওয়াজের পর বাড়িটা স্তব্ধ, গুম হয়ে থাকে। আর বাইরে বাতাসের শোঁ শোঁ গর্জন, আকাশে মিটমিটে তারা। মনে হচ্ছিল ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে যাবে। তাই গাছপালা অধীর হাওয়ায় নিঃশ্বাস ফেলছে। অবস্থা শেষে এমন হলো যে সকলেই সে বাড়ি ছেড়ে বেরোবো তার উপায় রইল না। মনে হলো আমরা বেরিয়ে পড়লে ওরাও দলশুদ্ধ ছুটে এসে পিছু নেবে। তখন কী যে হবে তখন কে জানে। গায়ে কাঁটা দিয়ে উঠল। কোনো মতে জেগে সাহস করে বসে থাকাই যাক। একেবারে উদ্যত হয়ে যদি ওরা বেরিয়ে এসে আক্রমণ করে তো একবার লড়তে তো হবে, শেষ চেষ্টা। এমনি করেই এক জায়গায় গুঁড়ি মেরে বসে সারা রাত্রিটা যে কেমন করে কাটলো সে কথা আজ বলে কাজ নেই। আমাদের সে দুর্দশা তখনকার মুখ চোখের ভাব দেখলে অতি বড় পাষাণ শত্রুরও চোখে জল চলে আসতো। ভোর হলে আস্তে আস্তে সব বেরিয়ে এলুম, ভারী সন্তর্পণে, ভারী হুঁশিয়ার হয়ে, পিছনে কেউ তাড়া যেন না করে। জিনিসপত্র সেই দালানেই পড়ে রইল। আশু তার বাজনাটা নিতে যাচ্ছিল, তাকে এক চড় লাগিয়ে আমি বললুম, আগে প্রাণ বাঁচুক, তারপর বাজনার খোঁজ করিস। নেউগির উপর রাগ হচ্ছিল। ওফ, এমন হতভাগার সঙ্গেও দেশ ভ্রমণে বেরোয়, যদি বন্ধু না হতো না তাহলে ওর মাথাটাই এক চড়ে উড়িয়ে দিতুম। নিচের রোয়াকে মালিটা ঘুমোচ্ছিল, তাকে দিলুম এক ঠেলা। ঠেলা খেয়ে সে জেগে উঠল। তারপর বাইরে পথে কতক্ষণ সবাই পায়চারি করে খানিক সুস্থ হয়ে মালিকে নিয়ে উপরে এলুম। তাকে ঘর খুলতে বললুম। মালি যখন ঘরের তালা খুলছিল আমরা তার পিছন থেকে ঘরটার মধ্যে উঁকি মেরে দেখেছিলুম। মরার মাথার খুলি, কি কঙ্কাল, কি কারোর রক্ত টক্ত ঘরে পড়ে আছে কিনা কিচ্ছু নেই। মালি ঘরে ঢুকলো, ঢুকে জানলা খুলে দিলে। সকালকার যে রৌদ্র অমনি ঘরের মধ্যে লুটিয়ে পড়ল। ঘরের আলোই আলো হলো। ঘরের মধ্যে আমরা ভয়ে ভয়ে পা বাড়িয়ে ঢুকলুম। তারপর যা কাণ্ড দেখলুম, ওফ, হেসে আর বাঁচি না। ঘরের কার্নিশে এক রাশ চামচিকে আলো পেয়ে তাল পাকিয়েছিল, ঠিক যেন একরাশ কালো ঝুলের পুটলি। দিলুম তারা, ঝটপট করে তারা ওই কার্নিশের ফোকরের ফের লেপ্টে রইল, ঠিক যেন শিক ভাঙা ছাতার উপর কাপড় খানিকটা। নরেনকে বললুম, দেখ দেখি ওই চামচিকের ভয়ে কাল ঘুমোতে দিসনি। নরেন বলল, কেন? মশাইরা তখন দেখতে পারেননি? ভয় শুধু আমারই হয়েছিল বটে। ঠিক দালানের দিকের জানলাটা আমরা দালান ঢুকেই বাইরে থেকে ভিজিয়ে দিয়েছিলুম। কাজেই বেচারিরা বেরোতে না পেরে ডানা ঝটপট করে মরেছে সারা রাত, আর আমাদের ভয় দেখিয়েছে। যাই হোক, দুরাত্রির ব্যাপার তো, চোখ সকলেই চোখে জ্বালা হয়ে উঠেছিল। আশুর জ্বরের মতন হয়েছিল। নরেনের আমাশা দাঁড়ালো। তখন পল্লীর আনন্দ পল্লীর বুকে গচ্ছিত রেখে আমরা না খেয়েই বেরিয়ে পড়লুম স্টেশনের দিকে। তারপর যে ট্রেনটা পাওয়া গেল তাতে চড়েই একেবারে কলকাতায়। ওরে আমাদের গাড়ি ঘোড়া, লোকজনের ভিড়ে ভরা শহর কলকাতা। ওরে আমাদের গ্যাসের আলোয় আলো করা, গাছপাতার চিহ্ন ছাড়া কলকাতার পথঘাট বেঁচে থাকুক, আমাদের ভয় ভাঙা শহর। পাড়াগা যেখানেই আছে সেখানেই থাকুক। ওধারে আর যাচ্ছি না, অন্তত সন্ধ্যার পর। বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। এখনকার মতন বিদায় নিচ্ছি। পরে আবার একটা গল্পের সাথে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা।